1996 সালের পর হতে যে সমস্ত ব্যক্তিদের মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, আমরা এলডিপির পক্ষ থেকে তাদের বাতিল করার জন্য দাবি জানিয়েছিলাম, যা খুবই যুক্তিযুক্ত। অদ্যাবধি তাদের কেন বাতিল করা হয় নাই, সরকারকে জবাবদিহি করা উচিত। 2014 সালের পর হইতে যে সমস্ত ব্যক্তিরা ইউনিয়ন এবং উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, এমপি এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে, তাদের সকলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্ত হওয়া প্রয়োজন। এছাড়াও তাদের অবৈধ সম্পদ এবং দাখিলকৃত আয়কর রিটার্ন মিলিয়ে দেখা যুক্তিযুক্ত। দেশের বিভিন্ন পৌরসভাগুলিতে এখনও স্বৈরাচারী সরকারের নিয়োগ দেওয়া ওএমএস ডিলারগুলি বিদ্যমান রয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে খাদ্য বান্ধব কর্মসূচির জন্য স্বৈরাচারী সরকারের নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের প্রশ্ন, সরকার এত দুর্বল কেন? কি কারণে তাদের জায়গায় নতুন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে না? সন্দেহ হয় অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছে। পাহাড়ি এলাকার কিছু কিছু সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সম্মুখে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়, যা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। পার্বত্য চট্টগ্রামের অশান্ত পরিবেশের বিষয়টি হালকাভাবে দেখলে সমস্যা বৃদ্ধি পাবে। সমস্যা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। পার্বত্য চট্টগ্রামকে আমরা কোনো গোষ্ঠীর নিকট ইজারা দিই নেই। প্রয়োজনে আর্মির সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। সীমান্ত এলাকায় অবৈধ পারাপার বন্ধ করতে হবে। স্বৈরাচারী হাসিনা সরকার চট্টগ্রাম জেলার মিরসরাইতে বিদেশিদের জন্য একটি শিল্পাঞ্চল বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় আনলে এই অঞ্চলটি খুবই স্পর্শকাতর। কোনো একক দেশকে, আমি আবার বলছি, কোনো একক দেশকে এই অঞ্চলে জায়গা বরাদ্দ দেওয়া থাকলে আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বাংলাদেশের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এই শিল্পাঞ্চল বা রপ্তানি প্রক্রিয়া অঞ্চল জরুরি ভিত্তিতে বাতিল করে দেবেন। পশ্চিমবঙ্গ এবং দিল্লির বিভিন্ন সংগঠন বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য অব্যাহত রেখেছে। ভারত কিভাবে আশা করে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরও বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়ন হবে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এই বিষয়গুলি ভারত সরকারের নিকট উত্থাপন করা এবং প্রতিবাদ করা। এছাড়াও ভারত এদেশের বিগত সরকারের বড় বড় দুর্নীতিবাজদের আশ্রয়দাতার ভূমিকা পালন করছে। আগামীতে আমরাও যদি এই ধরনের নাগরিকদের আশ্রয় দিই তাহলে কি ভালো হবে? তা কি সুপ্রতিবেশী সুলভ আচরণ হবে? ভারতের 60টি দেশেও গোলমাল চলছে, ওখানেও বিচ্ছিন্নতাবাদীরা আছে। তারা যদি বাংলাদেশে আসে আশ্রয় গ্রহণ করতে চায় তাহলে কি আমাদের আশ্রয় দেওয়া উচিত হবে কিনা এটা ভারতকে দেখতে হবে। সুতরাং অনতিবিলম্বে যেই সমস্ত দুর্নীতিবাজেরা, লুটেরেরা, গণতন্ত্র হত্যাকারীরা ভারত আশ্রয় নিয়েছে তাদেরকে ওখান থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। আইন শৃঙ্খলা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। বিভিন্ন জায়গায় কিছু কিছু লোক উপজেলা সহ বিভিন্ন স্তরে অফিসারদেরকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা পয়সা রোজগারে ব্যস্ত। এই ধরনের ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে অনতিবিলম্বে তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে। আর্মিকে আমি অনুরোধ করব, সেনাবাহিনীকে অনুরোধ করব, আপনারা মাঠে ময়দানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছেন, এখনো পর্যন্ত কেন আপনারা এই কাজে হস্তক্ষেপ করছেন না? কি কারণে এখনো চাঁদাবাজি চলছে? মানুষের জীবন অসহায় হয়ে যাচ্ছে। 80 টাকার চিচিঙ্গা 120 টাকায় বিক্রি হচ্ছে। প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। আর্মিকে এখানে একটা বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
সন্ত্রাসীদের গ্রেপ্তার করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কিছু কিছু ছাত্রলীগের দ্বারা প্রভাবিত হয়ে অনেক শিক্ষকের পদত্যাগ সহ শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত করছে। শিক্ষার মান বজায় রাখা এবং পাঠদান নিশ্চিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুন 2024 প্রকাশিত রিপোর্ট অনুসারে বাংলাদেশের শতকরা 91.58% মানুষ 5.8% মানুষ মুসলমান। শিক্ষার ক্ষেত্রে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য একটা শিক্ষা কমিশন গঠন করা প্রয়োজন। ইতিমধ্যে যে কমিশনগুলি গঠিত হয়েছে তাদের মধ্যে অনেকেই রাজনীতি নিয়ে কথা বলছে। এই ব্যাপারে আমাদের আপত্তি আছে। ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে বলবো, যারা রাজনীতি সম্বন্ধে কথা বলছে তাদেরকে বের করে দেন, তাদেরকে রাজনীতি করার জন্য ছেড়ে দেন। ইফতেখারুজ্জামান তিনি ইতিমধ্যে বলছেন ছাত্রদের একটা পার্টি করা উচিত। আমি মনে করি তাকে গ্রেপ্তার করে জেলে রাখা উচিত। কারণ তিনি কিভাবে এই কথাগুলি বলছেন, কে রাজনীতি করবে করবে না, সে যখন একটা দায়িত্ব পেয়েছে একটা কমিশনের, তার এখানে মতামত থাকতে পারে না ওপেনলি। তার উচিত তার মুখ বন্ধ করা। তারা যদি মনে করে তারাই দেশের মালিক মুখতার, এটা বড় ভুল করবে। আমরা মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছি আমরা কাকেও তাদের বাপের দেশ বানাতে দেব না। বাংলাদেশকে আমরা সঠিক জায়গায় নিয়ে আসবো ইনশাল্লাহ। প্রাইভেট মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তি ফি অনৈতিকভাবে 15 থেকে 20 লক্ষ টাকা আদায় করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অনৈতিক ব্যবসা বন্ধ করতে হবে এবং ভর্তি ফি সাধারণ মানুষের সক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। এই ব্যাপারে সরকারকে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রাইমারি স্কুলসমূহের কিছু কিছু জায়গায় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের টাইম স্কেলের বৈষম্য রয়েছে, যার ফলে তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। প্রাথমিক স্তরে শিক্ষার মান উন্নয়নের জন্য এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী অবসর গ্রহণ করার পর তাদের পেনশনের শতভাগ বিক্রি করে নগদ টাকা হাতে নিয়েছে, তাদেরকে বিগত সরকার পুনরায় শতভাগ পেনশন নতুনভাবে প্রদান করে। অথচ যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী পেনশনের 50 ভাগ বিক্রি করেছে তাদেরকে পুনরায় শতভাগ পেনশন প্রদান করা হয় নাই। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করবে। এখানে বড় ধরনের একটা বৈষম্য সংগঠিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমাদের সকলকে, এলডিপি সকলকে আমি বলবো, বাংলাদেশের সকল মুসলমানদেরকে এই অনুষ্ঠান সফলভাবে এবং নিরাপত্তার সাথে পালন করার জন্য সহযোগিতা করতে হবে। বিশেষভাবে সরকারকে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সতর্ক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ আওয়ামীপন্থীরা বিভিন্ন জায়গায় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। হিন্দু সম্প্রদায় বিভিন্ন সময় দাবি করে আসছে দুর্গাপূজা উপলক্ষে তাদের জন্য সরকারের পক্ষ থেকে যেন 3 দিনের ঐচ্ছিক ছুটি ঘোষণা দেওয়া হয়। এলডিপির পক্ষ থেকে আমাদের প্রস্তাব হচ্ছে তাদের জন্য ন্যূনতম 2 দিন ঐচ্ছিক ছুটি ঘোষণা দেওয়া হোক, তাহলে তাদের প্রতি সুবিচার করা হবে। আশা করি আমাদের মধ্যে কেউ বিদেশিদের দালাল হিসেবে কাজ করবে না। নিজের দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, যদি ইমান থাকে। ইমান না থাকলে তার জন্য তার ইমানের অঙ্গ হতে পারে না। আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষের আবেগ আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে। নিজের জন্য বিপদ ডেকে আনা উচিত হবে না। অন্যথায় জনগণের রোষানলে অন্তর্বর্তীকালীন সরকারকে পড়তে হবে।
এবং আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। সুতরাং আমাদের সকলের উচিত ভেবে চিন্তে পদক্ষেপ নেওয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমাদের দলের মহাসচিব, প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 2 মাস পূর্ণ করেছে। এই সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক, তবে এখনো মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, দুশ্চিন্তা কাজ করছে। কারণ সংস্কার কর্মকাণ্ডে অগ্রগতি আশানুরূপ নয়। কোনো অবস্থাতে দেশের মানুষকে নিরাশ করা যাবে না। আমাদের সকলকে সরকারকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে। প্রয়োজনে দক্ষ, শিক্ষিত এবং উপযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে উপদেষ্টাদের সংখ্যা বৃদ্ধি করুন এবং নিয়মিত রাজনীতিতে অভিজ্ঞজনের পরামর্শ নিন। আমাদের পক্ষ থেকে আমরা এই সরকারকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। সংস্কার বাস্তবে রূপ দিতে হবে। এছাড়া প্রত্যেকের মানসিক সংস্কারও প্রয়োজন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড পর্যালোচনা করলে মনে হয় যে তাদের অনেকেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের প্রতি দুর্বল। এই আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার গণ আন্দোলনের সময় ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিশেষত গত 15 বছরে গণতন্ত্রকে নিশ্চিহ্ন এবং ফ্যাসিবাদী প্রতিষ্ঠা করেছে। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, আইন, বিচার ব্যবস্থা, নির্বাচন পদ্ধতি ধ্বংস করেছে। সর্বস্তরে আত্মীকরণ, দলীয়করণ, মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন, জনগণের উপর নির্যাতন, জুলুম, মেগা প্রকল্পের আড়ালে ব্যাপক দুর্নীতি, বিশাল ঋণ নিয়ে লুটপাট, বিদেশে লক্ষ কোটি টাকা পাচার, এইসব নজিরবিহীন অপরাধ সংগঠিত করেছে। সুতরাং এই দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রশ্ন, তাদের নিবন্ধন বাতিল করার জন্য আরও কতজন মানুষ শহীদ হওয়ার প্রয়োজন ছিল? বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যুক্তিযুক্ত এবং সময়ের দাবি। অন্যথায় শহীদদের রক্ত বিতে যাবে। সময় সীমিত, দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন এবং আবেগের পরিবর্তে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিন। 1971 সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশেও তার স্বৈরাচারী শাসনে প্রকৃত মুক্তিযোদ্ধারা বারবার নিগৃহীত হয়েছেন। তিনি কোনোভাবে মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক বা জাতির পিতা হতে পারে না। তার এক নায়কত্ব সুলভ এবং শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হাজারো মানুষ গুম হয়েছে, কিন্তু তবু তার প্রতি একটি ব্যক্তি পূজার সংস্কৃতি গড়ে তোলা হয়েছে। এখনো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদের নাম বিদ্যমান আছে। এই নামগুলি অবিলম্বে পরিবর্তন করা জরুরি এবং ব্যক্তি পূজার অপসংস্কৃতির অবসান ঘটাতে হবে। শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি আমরা আশা করি সরকার বিভিন্ন ধরনের নোট থেকেও যথাশীঘ্র শেখ মুজিবের ছবি অপসারণ করবে। স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে গিয়ে ছাত্র জনতার যে আন্দোলন হয়, প্রাপ্ত তথ্য অনুযায়ী তাতে এই যাবৎ সর্বমোট 1581 জন শহীদ হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন 29 সেপ্টেম্বর 2024 সাল। সরকারের উচিত জনসমক্ষে তুলে ধরা
কতজন ছাত্রছাত্রী কোন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে শহীদ হয়েছে, কোন রাজনৈতিক দলের কতজন শহীদ হয়েছে, সাধারণ মানুষ কতজন শহীদ হয়েছে। এছাড়াও অনুরূপভাবে আহতদের তালিকাও প্রস্তুত করা প্রয়োজন। এতে করে জনগণ একটি সুস্পষ্ট ধারণা পাবে। এলডিপি শহীদ হয়েছে 4 জন, অঙ্গহানি হয়েছে 4 জন, আহত হয়েছে 15 জন। বিস্তারিত তথ্য আমরা পৃথক কাগজে লিখে দিয়েছি। আপনারা যারা যারা সাংবাদিকেরা আছেন আপনারা এটা সংগ্রহ করতে পারেন। সরকারের যারা এজেন্সির লোকেরা আছে তারাও এটা সংগ্রহ করে সরকারকে দিতে পারেন। স্বৈরাচারী ও খুনি হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময় যে সমস্ত উপদেষ্টা কর্মকর্তা গণতন্ত্র হত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং দেশের অর্থনৈতিক দুরবস্থার জন্য দায়ী, তাদেরকে এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করা হয় নাই? উদাহরণস্বরূপ ডক্টর মশিউর রহমান, কবির বিন আনোয়ার, তথাকথিত মেজর জেনারেল তারেক সিদ্দিকী, যিনি সেনাবাহিনীর জন্য কলঙ্ক হিসেবে পরিচিত। 5ই আগস্ট 2024 সাল স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ইউনিফর্ম পরিহিত কয়েকশো ব্যক্তি দৌড়ে দৌড়ে ভারতের বিশেষ বিমানের মাধ্যমে পালিয়ে যায়। এরা কারা তা জনগণের জানার অধিকার রয়েছে। দেশে ব্যবসায়ীদের মধ্যে 8-10 জন বড় বড় ক্রিমিনাল রয়েছে, যারা এক নায়কত্ব কায়েম করার জন্য শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। এই ক্রিমিনালগুলি দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করেছে। ফলে এখনো পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামছে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন শহরে মনিটরিং সেল গঠন করা একান্তই জরুরি। বড় বড় প্রকল্পগুলিও তারা নিয়ন্ত্রণ করছে। এদের মধ্যে অনেকে অনৈতিক কাজেও লিপ্ত ছিল। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য দেশের অর্থনীতি এবং গণতন্ত্রকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। রাজনীতিবিদেরা তাদের মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছে, অন্যদিকে তাদের চুরির টাকাও বিদেশে পাচার করে ব্যাংকগুলিকে ঋণগ্রস্ত করেছে। কিছু কিছু রাজনৈতিক দল, রাজনীতিবিদ, এমপি এবং মন্ত্রীদেরকে তাদের কিনা গোলাম হিসাবে ব্যবহার করেছে, যার কারণে এদের কর্মকাণ্ডগুলি প্রকাশ্যে আসছে না। স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ছাড়া কয়েকদিন পূর্বেও এই ক্রিমিনাল ব্যবসায়ীরা তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার চেষ্টা করেছে। এরা দেশদ্রোহী, জনগণের শত্রু, মানুষের রক্ত চুষে খেয়েছে। তাদের বিরুদ্ধে চৌকস অফিসারদের মাধ্যমে প্রয়োজনীয় তদন্তের ব্যবস্থা নিতে হবে এবং শিকার উপরে ফেলতে হবে। বিদেশে পাড়ি দেওয়ার জন্য পথ বন্ধ করতে হবে এবং যারা বিদেশে অবস্থান করছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার ব্যবস্থা করতে হবে। অন্যথায় আগামীতেও দুর্নীতি কখনো বন্ধ হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অহেতুক সময় ক্ষেপণ করছে। তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় তারা দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা করছে। কারণ প্রায় 2 মাস সময় অতিক্রান্ত করার পরও এখনো পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আদালতগুলিতে স্বৈরাচারী সরকারের নিয়োগ দেওয়া পিপিরা কাজ করে যাচ্ছে। এছাড়াও আওয়ামীপন্থী বিচারকগণ নিজ নিজ অবস্থানে বহাল তবিয়ত আছে। ফলে সাধারণ মানুষ ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছে। শতকরা প্রায় 95% সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শেখ হাসিনার লোটা বাহিনী এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলি দখল করে রেখেছে। ফলে দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, সরকারি কর্মকাণ্ডে স্থবিরতা বিরাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত তাদেরকে চিহ্নিত করে চাকরি থেকে বরখাস্ত করা, বিতর্কিত ব্যক্তিদের পদায়ন বন্ধ করতে হবে। দুঃখের সাথে বলতে হয়, তাদের বরখাস্ত করা তো দূরে থাক,
বরং কিছু কিছু জায়গায় নতুন বিতর্কিত ব্যক্তিদেরকে নতুনভাবে এই সরকার নিয়োগ দিচ্ছে, যেমন শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি ইত্যাদি। বিগত 15 বছর বিভিন্ন সময় স্বৈরাচারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সরকারের অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করেছে বিভিন্ন জায়গায়। অবৈধ অস্ত্রধারীদের সুষ্ঠু তালিকা প্রণয়ন করতে হবে, অতঃপর সময় ক্ষেপণ না করে তা উদ্ধারের পদক্ষেপ নিতে হবে। 1996 সালের পর হতে যে সমস্ত ব্যক্তিদের মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, আমরা এলডিপির পক্ষ থেকে তাদের বাতিল করার জন্য দাবি জানিয়েছিলাম, যা খুবই যুক্তিযুক্ত। অদ্যাবধি তাদের কেন বাতিল করা হয় নাই, সরকারকে জবাবদিহি করা উচিত। 2014 সালের পর হইতে যে সমস্ত ব্যক্তিরা ইউনিয়ন এবং উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, এমপি এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে, তাদের সকলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্ত হওয়া প্রয়োজন। এছাড়াও তাদের অবৈধ সম্পদ এবং দাখিলকৃত আয়কর রিটার্ন মিলিয়ে দেখা যুক্তিযুক্ত। দেশের বিভিন্ন পৌরসভাগুলিতে এখনও স্বৈরাচারী সরকারের নিয়োগ দেওয়া ওএমএস ডিলারগুলি বিদ্যমান রয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে খাদ্য বান্ধব কর্মসূচির জন্য স্বৈরাচারী সরকারের নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের প্রশ্ন, সরকার এত দুর্বল কেন? কি কারণে তাদের জায়গায় নতুন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে না? সন্দেহ হয় অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছে। পাহাড়ি এলাকার কিছু কিছু সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সম্মুখে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়, যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। পার্বত্য চট্টগ্রামের অশান্ত পরিবেশের বিষয়টি হালকাভাবে দেখলে সমস্যা বৃদ্ধি পাবে। সমস্যা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। পার্বত্য চট্টগ্রামকে আমরা কোনো গোষ্ঠীর নিকট ইজারা দিই নাই। প্রয়োজনে আর্মির সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। সীমান্ত এলাকায় অবৈধ পারাপার বন্ধ করতে হবে। স্বৈরাচারী হাসিনা সরকার চট্টগ্রাম জেলার মিরসরাইতে বিদেশিদের জন্য একটি শিল্পাঞ্চল বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় আনলে এই অঞ্চলটি খুবই স্পর্শকাতর। কোনো একক দেশকে, আমি আবার বলছি, কোনো একক দেশকে এই অঞ্চলে জায়গা বরাদ্দ দেওয়া থাকলে আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বাংলাদেশের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এই শিল্পাঞ্চল বা রপ্তানি প্রক্রিয়া অঞ্চল জরুরি ভিত্তিতে বাতিল করে দেবেন। পশ্চিমবঙ্গ এবং দিল্লির বিভিন্ন সংগঠন বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য অব্যাহত রেখেছে। ভারত কিভাবে আশা করে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরও বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়ন হবে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এই বিষয়গুলি ভারত সরকারের নিকট উত্থাপন করা এবং প্রতিবাদ করা। এছাড়াও ভারত এই দেশের বিগত সরকারের বড় বড় দুর্নীতিবাজদের আশ্রয়দাতার ভূমিকা পালন করছে। আগামীতে আমরাও যদি এই ধরনের নাগরিকদের আশ্রয় দিই তাহলে কি ভালো হবে? তা কি সুপ্রতিবেশী সুলভ আচরণ হবে? ভারতের 60টি দেশেও গোলমাল চলছে, ওখানেও বিচ্ছিন্নতাবাদীরা আছে। তারা যদি বাংলাদেশে আসে আশ্রয় গ্রহণ করতে চায় তাহলে কি আমাদের আশ্রয় দেওয়া উচিত হবে কিনা এটা ভারতকে দেখতে হবে। সুতরাং অনতিবিলম্বে যেই সমস্ত দুর্নীতিবাজেরা, লুটেরারা, গণতন্ত্র হত্যাকারীরা ভারত আশ্রয় নিয়েছে তাদেরকে ওখান থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। আইন শৃঙ্খলা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। বিভিন্ন জায়গায় কিছু কিছু লোক উপজেলা সহ বিভিন্ন স্তরে অফিসারদেরকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা পয়সা রোজগারে ব্যস্ত।
এই ধরনের ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে অনতিবিলম্বে তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে। আর্মিকে আমি অনুরোধ করব, সেনাবাহিনীকে অনুরোধ করব, আপনারা মাঠে ময়দানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছেন, এখনো পর্যন্ত কেন আপনারা এই কাজে হস্তক্ষেপ করছেন না? কি কারণে এখনো চাঁদাবাজি চলছে? মানুষের জীবন অসহায় হয়ে যাচ্ছে। 80 টাকার চিচিঙ্গা 120 টাকায় বিক্রি হচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। আর্মিকে এখানে একটা বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে, সন্ত্রাসীদের গ্রেফতার করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে কিছু কিছু ছাত্রলীগের দ্বারা প্রভাবিত হয়ে অনেক শিক্ষকের পদত্যাগ সহ শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত করছে। শিক্ষার মান বজায় রাখা এবং পাঠদান নিশ্চিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুন 2024-এ প্রকাশিত রিপোর্ট অনুসারে বাংলাদেশের শতকরা 91.58% মানুষ, 5.8% মানুষ মুসলমান। শিক্ষার ক্ষেত্রে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য একটা শিক্ষা কমিশন গঠন করা প্রয়োজন। ইতিমধ্যে যে কমিশনগুলি গঠিত হয়েছে তাদের মধ্যে অনেকেই রাজনীতি নিয়ে কথা বলছে। এই ব্যাপারে আমাদের আপত্তি আছে। ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে বলবো, যারা রাজনীতি সম্বন্ধে কথা বলছে তাদেরকে বের করে দেন, তাদেরকে রাজনীতি করার জন্য ছেড়ে দেন। ইফতেখারুজ্জামান তিনি ইতিমধ্যে বলছেন ছাত্রদের একটা পার্টি করা উচিত। আমি মনে করি তাকে গ্রেফতার করে জেলে রাখা উচিত। কারণ তিনি কিভাবে এই কথাগুলি বলছেন, কে রাজনীতি করবে করবে না, সে যখন একটা দায়িত্ব পেয়েছে একটা কমিশনের, তার এখানে মতামত থাকতে পারে না ওপেনলি। তার উচিত তার মুখ বন্ধ করা। তারা যদি মনে করে তারাই দেশের মালিক মুখতার, এটা বড় ভুল করবে। আমরা মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছি আমরা কাকেও তাদের বাপের দেশ বানাতে দেব না। বাংলাদেশকে আমরা সঠিক জায়গায় নিয়ে আসবো ইনশাল্লাহ। প্রাইভেট মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তি ফি অনৈতিকভাবে 15 থেকে 20 লক্ষ টাকা আদায় করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অনৈতিক ব্যবসা বন্ধ করতে হবে এবং ভর্তি ফি সাধারণ মানুষের সক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। এই ব্যাপারে সরকারকে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রাইমারি স্কুলসমূহের কিছু কিছু জায়গায় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের টাইম স্কেলের বৈষম্য রয়েছে, যার ফলে তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। প্রাথমিক স্তরে শিক্ষার মান উন্নয়নের জন্য এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। যে সমস্ত সরকারি কর্মচারী অবসর গ্রহণ করার পর তাদের পেনশনের শতভাগ বিক্রি করে নগদ টাকা হাতে নিয়েছে, তাদেরকে বিগত সরকার পুনরায় শতভাগ পেনশন নতুনভাবে প্রদান করে। অথচ যে সমস্ত সরকারি কর্মচারী পেনশনের 50 ভাগ বিক্রি করেছে তাদেরকে পুনরায় শতভাগ পেনশন প্রদান করা হয় নাই। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করবে। এখানে বড় ধরনের একটা বৈষম্য সংগঠিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমাদের সকলকে, এলডিপি সকলকে আমি বলবো, বাংলাদেশের সকল মুসলমানদেরকে এই অনুষ্ঠান সফলভাবে এবং নিরাপত্তার সাথে পালন করার জন্য সহযোগিতা করতে হবে। বিশেষভাবে সরকারকে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সতর্ক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ আওয়ামীপন্থীরা বিভিন্ন জায়গায় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। হিন্দু সম্প্রদায় বিভিন্ন সময় দাবি করে আসছে দুর্গাপূজা উপলক্ষে তাদের জন্য সরকারের পক্ষ থেকে যেন 3 দিনের ঐচ্ছিক ছুটি ঘোষণা দেওয়া হয়। এলডিপির পক্ষ থেকে আমাদের প্রস্তাব হচ্ছে তাদের জন্য ন্যূনতম 2 দিন ঐচ্ছিক ছুটি ঘোষণা দেওয়া হোক, তাহলে তাদের প্রতি সুবিচার করা হবে।
আশা করি আমাদের মধ্যে কেউ বিদেশিদের দালাল হিসেবে কাজ করবে না। নিজের দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, যদি ইমান থাকে। ইমান না থাকলে তার জন্য তার ইমানের অঙ্গ হতে পারে না। আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষের আবেগ, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে। নিজের জন্য বিপদ ডেকে আনা উচিত হবে না, অন্যথায় জনগণের রোষানলে অন্তর্বর্তীকালীন সরকারকে পড়তে হবে এবং আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। সুতরাং আমাদের সকলের উচিত ভেবে চিন্তে পদক্ষেপ নেওয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।